আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সরকারের আমলে, এই সরকার মানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে সরকার, এই সরকারের আমলে প্রথমবারের মতো একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে বগুড়ায়, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুরের গাছা উপজেলার বোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি এখানে ছিলেন 19 তারিখ রাতে, বৃহস্পতিবার রাতে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে বগুড়া জেল হাজতেও পাঠানো হয়েছে। উদ্বোধনটা হলো আর কি, সাংবাদিকদের নানা কারণে, যে কোনো সরকারের জন্য সরকার অনেক সময় সাংবাদিকদের কারণে বিব্রত হন, সাংবাদিকদের প্রশ্নের কারণে বিব্রত হন, সাংবাদিকদের সমালোচনার কারণে বিব্রত হন, নানা কিছুই ঘটে। আবার সাংবাদিকরাও যে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা কখনো করেন না, আমি কিন্তু তাও বলছি না। যদি সে ধরনের কোনো অপসাংবাদিকতা কেউ করে থাকেন, তাকেও কিন্তু আইনের আওতায় আনার জন্য এদেশে প্রচলিত অনেক আইন আছে। কিন্তু গ্রেপ্তারের মতো ঘটনা এই প্রথমবার এই বিএনপি সরকারের আমলে ঘটল। এবং আনফর্চুনেটলি বলেন অথবা ইন্টারেস্টিংলি বলেন, যেভাবেই বলেন না কেন, এর সঙ্গেও কিন্তু জড়িত আছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত প্রতিমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের ভাষায় সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী, বগুড়ার সন্তান মীর শাহ আলম। উনি মামলার বাদী নন, কিন্তু ওনার নামটা এখানে জড়িয়ে গেছে। কীভাবে জড়িয়ে গেছে? যে 6 জন সাংবাদিকের নামে মামলা হয়েছে এবং সেই পত্রিকার নাম হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন। এই পত্রিকার 6 জন সাংবাদিকের নামে মামলা হয়েছে এবং এই মামলা করেছেন আরেকজন সাংবাদিক। উনি বগুড়ার প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং একজন সাংবাদিক, একটা পত্রিকার, ইংরেজি একটা পত্রিকার উনি সাংবাদিক। তিনি গত 15 জুন এই পত্রিকার সম্পাদক, প্রকাশক সহ 6 জনের নামে মামলা করেন। এই মামলার আসামিরা ছিলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদি হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুল ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকি এবং প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিবেদক মোহাম্মদ শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসান। এই 6 জনের নামে উনি মামলা করেছিলেন এবং তার মাঝখান থেকে একজন, যিনি ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন রেজানুল ইসলাম, তাকেই বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার বাদী যিনি ছিলেন তিনি হলেন তানভীর আলম রিমন নামে এক ভদ্রলোক। এবং উনি বলেছেন যে ওখানে কিছুদিন আগে বগুড়ায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন যান, তখন একটা রাস্তা বানানো হয়েছিল ইট বিছিয়ে। সেই রাস্তা নিয়ে নানা রকম আলোচনা হয়েছিল এবং সেটাকে দুর্নীতি হিসেবে উল্লেখ করে ওই পত্রিকার সাংবাদিকরা রিপোর্ট করেছিল। এই জন্য এবং সেখানে তারা আকারে ইঙ্গিত এবং নানাভাবে এই মীর শাহ আলমকে মোটামুটি তার দিকে দুর্নীতির অভিযোগের তীরটা ছুঁড়েছিল। এবং এই রিমন সাহেব বলছেন, ওনার যে আর্জিতে নিজের ক্ষেত্রে উল্লেখ করেছেন সেটা আমি বলি। উনি উল্লেখ করেছেন যে আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। যিনি বাদী ছিলেন ওই রিমন সাহেব, ওনারও ক্ষুণ্ণ করেছেন এবং প্রতিমন্ত্রীরও সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। এবং এই ঘটনায় এরপরে উনি আরও উল্লেখ করেছেন যে আসামিরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব তথ্য প্রচার করেছেন। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবং এই আর্জির উপর নির্ভর করে বগুড়া থেকে পুলিশ ডিবির একটা দল
জয়দেবপুর গিয়েছে এবং সেখান থেকে এই 2 নম্বর যিনি আসামি ছিলেন রেজানুর ইসলাম তাকে গ্রেফতার করে নিয়ে গেছেন। এখন একটা সংবাদ প্রচার হতে পারে এবং সেই সংবাদে কেউ না কেউ কারো না কারো মানহানি হতেও পারে এবং মানহানি হলে আপনি মামলা করতেও পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, মানহানি হয়েছে প্রতিমন্ত্রীর, প্রতিমন্ত্রী কিন্তু মামলা করেননি, মামলা করেছেন আরেকজন সাংবাদিক এবং এই সাংবাদিকেরও নাকি মানহানি হয়েছে এবং এ ধরনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তো এই যে গ্রেপ্তারের যে নমুনাটা তৈরি, উদাহরণটা তৈরি হলো, আমরা এই ধরনের মামলা আগেও দেখেছি, বহু দেখেছি। হাসিনার আমল, শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন তো আমরা অনেক দেখেছি। কিছু হলেই একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হতো, কোনো একটা কার্টুনের জন্য সাংবাদিককে গ্রেপ্তার করা হতো এবং গ্রেপ্তার করে তাকে জেলে ঢুকে রাখা হতো, তারপরে একসময় তো মুক্তি পেয়ে যেতেন। তো আমরা সাংবাদিকদের গ্রেপ্তার হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেছি। কিন্তু এই আমলের ব্যাপারে আমার একটা নিজস্ব একটা চিন্তা ছিল যে হয়তো বা এই আমলে আর যাই হোক এই সমস্ত ছুতানাতায় সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হবে না। সাংবাদিকের যে কোনো লেখায়, প্রতিদিন আমাদের যত জাতীয় দৈনিক পত্রিকাগুলো আছে, কোনো না কোনো লেখায় কেউ না কেউ সংক্ষুব্ধ হতেই পারেন, তার কোনো না কোনো ভক্ত মনে করতে পারেন যে আমার নেতার বিরাট অসম্মান হয়ে গেছে, তাই বলে উনি মামলা করে দিলেন এবং মামলাগুলো তাকে গ্রেপ্তার করতে হবে। কিছুদিন আগে তো আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অনেক অশ্লীল কথাবার্তা কিন্তু অনেকে প্রচার করেছেন সোশ্যাল মিডিয়াতে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার না করাতে তারেক রহমানের কি মানহানি হয়েছেন? বরঞ্চ এই গ্রেপ্তার করলে কি হয়, গ্রেপ্তার করলে দুটো জিনিস ঘটে। সেটা হলো আপনি সরকারের থেকে কিছু লোককে আপনার স্থায়ী শত্রুতে পরিণত করেন। বরঞ্চ গ্রেপ্তার যদি আপনি না করেন তাহলে কি হয়, তাহলে এই সংবাদগুলো কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষ, যে সংবাদটা আপনি করেছেন সেই সংবাদের কারণে ওই এলাকায় তো সাধারণ মানুষ কিছু আছে, তারা তো জানে যেখানে কি হয়েছে কি হয়নি, কোনটা সত্য কোনটা মিথ্যা সবাই জানে। কিন্তু তো এই গ্রেপ্তার করার মাধ্যমে কি ওই লোকগুলির যে জানা, সেই জানাটাকে আপনি চেঞ্জ করতে পারেন? তা কিন্তু পারেন না। মাঝখান থেকে কী হয়, সারা দেশে সমাজে একটা মেসেজ পৌঁছে যায়। সেই মেসেজটা হলো যে আপনারা অসহিষ্ণু, আপনাদের সহ্য ক্ষমতা খুবই কম, এই মেসেজটা পৌঁছে যায়। আর মেসেজ পৌঁছে যায় আপনারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, যে জিনিসটা কোনো গণতান্ত্রিক সরকারে হওয়া উচিত না। যদি কেউ ভুল করে থাকে তার জন্য তো বিচার হতেই পারে, তাকে গ্রেপ্তার করতে হবে, মামলা করতে হবে। এবং এই যে মামলাটা করেছেন মিস্টার রিমন, যিনি মামলাটা করেছেন, যিনি নিজেও একজন সাংবাদিক, তিনি নিশ্চয়ই, আমার যে ধারণা এখন যে সময় চলছে এই সময়ে এই মামলা এবং এই গ্রেপ্তারের কারণে ওনার যিনি, যাকে উনি খুশি করতে চেয়েছেন, সেই মীর শাহ আলম, তার গায়ে কি আরেকটা শ্রদ্ধার পালক যুক্ত হলো, নাকি উনি আরেকটু বেকায়দায় পড়লেন? অনেক সময় মোসাহেবে কিন্তু মানুষকে বিপদে ফেলে দেয়। একটা প্রবাদই কিন্তু আছে যে মূর্খ বন্ধু বিপজ্জনক। তো এই যে তার মোসাহেবি, এই মোসাহেবের কারণে কি মীর শাহ আলম সাহেবের সুবিধা হলো নাকি অসুবিধা হলো? সম্ভবত এই লোক বিএনপি মনোভাবাপন্ন, ওনার এই আচরণের কারণে, ওনার এই মামলার কারণে বিএনপির কি সুবিধা হলো নাকি অসুবিধা হলো? বিএনপি সরকারে আছে, তো গ্রেপ্তার করে বাহাদুরি দেখাতে হবে? আমার নিশ্চিত আমি ধারণা করি এই মামলার পরে এই আসামিদের গ্রেপ্তার করার জন্য এই ভদ্রলোক রিমন অথবা অন্য কেউ, অথবা মীর শাহ আলমের নাম নিয়ে, অথবা মীর শাহ আলম নিজেও হয়তো, আমার ধারণা হতে পারে, হয়তো তদবির করেছেন যে দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে, মানে দ্রুত এই সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে নিজেদের দাপটটা প্রদর্শন করতে হবে। এই দাপট আসলে আলটিমেটলি কি প্রমাণ করলো? আমি জানি না আজকে থেকে 5 বছর পর বিএনপি সরকার কেমন হবে, এই বিএনপি সরকারকে মানুষ কীভাবে নেবে আমি জানি না। তবে আমি এটা জানি যে এই তারেক রহমানের বিএনপি সরকারের আমলে প্রথম গ্রেপ্তারটা বগুড়ায় হলো এবং এই গ্রেপ্তারের সঙ্গে একজন সাংবাদিক বাদী হলেন এবং এই গ্রেপ্তারের পেছনে, মানে কারণগুলির মধ্যে মীর শাহ আলমের নামটা যুক্ত হয়ে গেল।
বলা ভালো, বগুড়া কিন্তু তারেক রহমানেরও এলাকা। এর মাধ্যমে তারেক রহমানকে কি সম্মানিত করা হলো নাকি বিব্রত করা হলো? যারা মামলা করেছেন তারা ভাববেন, বিএনপির যারা নীতি নির্ধারক আছেন তারাও ভাববেন, এবং সাংবাদিকরা তো আপনি না চাইলেও ভাববেন। প্রিয় দর্শক, আমি জানি না একটা সরকার মাত্র 4 মাস হয়েছে, এর মধ্যে এত অসহিষ্ণু আচরণ সরকারের কেউ কেন করছেন? আমি কিন্তু এখনও মনে করি এটা পুরো সরকারের চরিত্র নয়, কিন্তু আমি এটা বুঝতে পারি না যারা এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দেন তাদের ব্যাপারে সরকারের সিদ্ধান্তটা কী হবে সেটা আমরা এখনও বুঝতে পারছি না। দেখুন, এই শাহ আলম সাহেবের যে ঘটনা, আমি একটা পজিটিভ কথা বলে শেষ করি। শাহ আলম সাহেবের ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি 4টা ইউনিয়নের নাম পরিবর্তন করেছেন, 2টো ওনার সন্তানের নামে, আরেকটা ভাতিজির নামে, আরেকটা ওনার বাড়ির নামে। খবর হলো, আজকে দেখলাম পত্রিকায় যে বগুড়ার জেলা প্রশাসক বলেছেন যে এই 4টে ইউনিয়নের মধ্যে 2টো ইউনিয়নের নাম অলরেডি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং ওনার হস্তক্ষেপের কারণে চেঞ্জ করা হচ্ছে। এই যে সীমান্ত এবং দিগন্ত ও 2টো ইউনিয়নের নাম পরিবর্তন করা হবে। এরপরে একটা রিয়েলি গণশুনানি হবে, আগের বারের মতো না। আগের বার যেমন যুবদলের একজন নাম দিয়ে বলেছে গণশুনানি হয়ে গেছে, ওরকম না। এবার একটা রিয়েল গণশুনানি হবে, তার মাধ্যমে নতুন করে নাম দেওয়া হবে। আমি এই পাশাপাশি এটাও মনে করি 2টো কেন, 4টার ব্যাপারে গণশুনানি হওয়া উচিত ছিল। যদি মিরবাড়ি হয়ে যায়, যদি যে কারণে 2টো বাদ হলো, সেই একই কারণে 4টা ইউনিয়নের নাম চেঞ্জ করা উচিত ছিল। চেঞ্জ না করুক, 4টার ব্যাপারে আলাদা করে গণশুনানি হওয়া উচিত ছিল।